আজকে যখন অলিম্পিক থেকে মেডেল নিয়ে আসা হয় তখন আমরা সবাই বলি বাবা বাবা দারুণ করেছে। প্রত্যেকটা মানুষের সাঁতার শেখাটা খুব দরকার। ডিসিপ্লিন, ডেডিকেশন এবং ডিভোশন এইগুলো একটা স্পোর্টসম্যানের মধ্যে থাকে এবং একটা চরিত্র গঠনটাও করে দেয় একটা স্পোর্টসম্যানকে তাদের ওই ছোটবেলার থেকে খেলাধুলার মাধ্যমে। মানে যতটা আমার চোখ দিয়ে তখন জল পেরেছিল এবং যতটা আমি পুলিশকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও যতটা আমি আমার আক্রোশ দেখিয়েছিলাম ততটাই খুশি হলাম, শান্তি হলাম যে যাক মানে আমি আমার আগের গয়না বাহিনী কিছু খুঁজে পাইনি কিন্তু আমার মেডেলটা খুঁজে পেয়েছে, এটাই বিশাল 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 প্রাপ্তি পেলাম। যে সমস্ত আমি সাঁতার কেটেছি সমুদ্রে প্রত্যেকটা সাঁতারই ভীষণভাবে লাইফ রিস্ক। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের মধুরিমা। এবং আমরা জানি যে আজকে ক্যালেন্ডারের পাতায় যে তারিখটা সেটা জাতীয় ক্রীড়া দিবস আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি। আর এই বিশেষ দিনেই আমি একজন বিশেষ মানুষের কাছে চলে এসেছি। আমাদের সঙ্গে আজকে রয়েছেন অর্জুন পুরস্কার প্রাপ্ত, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরী। বুলাদি, আপনাকে স্বাগত দৃষ্টিভঙ্গি। একদম একদম। আমরা একদম প্রথম প্রশ্নে আসবো। আজকের যে দিনটা জাতীয় ক্রীড়া দিবস, এই দিনের গুরুত্ব আপনার কাছে কি? দেখো, খুব ছোট থেকেই তো আমি খেলাধুলার সাথেই যুক্ত। মানে খেলাধুলাটাই আমার প্রাণ, মানে ভবিষ্যৎ বলো, মানে আমার প্যাশন, সবকিছু এই সাঁতারকে ঘিরে। আজকে আমি হয়েছি বিকজ আমি সাঁতারু বলে, তার জন্য মানুষ আমাকে চেনে। কারণ আমি খুব ছোট থেকে সাঁতার কেটে ভারতের জন্য, দেশের জন্য, রাজ্যের জন্য অনেক অনেক পদক নিয়ে এসেছি, যার জন্য খেলাধুলোর যে শ্রেষ্ঠ পুরস্কার অর্জুন পুরস্কার পেয়েছি। পরবর্তী ক্ষেত্রে আমি অ্যাডভেঞ্চার স্পোর্টস মানে সমুদ্রের সাঁতারে যাই, যত চ্যানেল আছে পৃথিবীতে সবকটা চ্যানেল আমি ক্রস করেছি। তো তার জন্য আমি পেয়েছি তেনজিং নরগে অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাওয়ার্ড, সেটাও রাষ্ট্রপতি পুরস্কার, অ্যাজ অর্জুনের মতন একই পুরস্কার। তারপরে আমি পেয়েছি পদ্মশ্রী, আমার সারা জীবনের অ্যাচিভমেন্টের জন্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড, এটা একটা বিশাল প্রাপ্তি। আরেকটা অ্যাওয়ার্ড পেয়েছি 2018, সেটা খুব একটা মানুষ জানে না বা বলে না। সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ফার্স্ট ওমেন, ইন্ডিয়ান ফার্স্ট লেডিস অ্যাওয়ার্ড 2018 পেয়েছি, যারা ভারতবর্ষে কোনো কিছু প্রথম করেছে আর কি। তা আমি 5টা মহাদেশ, পৃথিবীতে 5টা মহাদেশ আমি সাঁতার কেটেছি, যার জন্য ওই অ্যাওয়ার্ডটা পেয়েছি। আজকের দিনটা খেলাধুলার জগতের মানুষদের জন্য অবশ্যই একটা কি বলবো, একটা উৎসবের দিন। প্রতিদিনই উৎসব মনে করি, যেমন অনেক কিছুই দিবস হয়, কিন্তু এই খেলার দিবসটা যেহেতু আমরা খেলোয়াড়, তার জন্য আমাদের নিজেদের খুব সম্মানিত মনে হয় যে মানুষ আমাদেরকে ওই দিনকে অনেকেই ডাকে, অনেকেই ধ্যানচাঁদের জন্য, এত মহান একটা ক্রীড়াবিদ, তার উদ্দেশ্য নিয়ে তাকে স্মরণ করে এবং আমাদেরকেও তার সাথে স্মরণ করে। আমরা তার কাছে আমি বলবো চুনোপুটি, একদম ছোট একজন মানুষ, কিন্তু তার সাথেও আমাদের মানুষ ডাকে কোথাও তার কথা বলার জন্য। তো এইটা একটা ভীষণ দারুণ একটা মনে আনন্দ এবং উৎসব মতন মনে হয় এবং উৎসাহিত হই একজন ক্রীড়াবিদ হিসেবে। মনে হয় যে হ্যাঁ, একটা কিছু করলাম হয়তো, যে জন্য আমাকে মানুষ ডাকছে। আর সবথেকে বড় কথা যে ধ্যানচাঁদের যিনি ছেলে অশোক ধ্যানচাঁদ, তিনিও আমাদের খুবই পরিচিত। অনেক বছর ধরে আমরা যখন ইন্ডিয়ান ক্যাম্পে আছি, তিনিও তার ছেলে আমাদের সাথে ইন্ডিয়ান ক্যাম্পে, সেও জাদুকর, তার বাবা যেমন জাদুকর, তিনিও মহান একজন ব্যক্তি হকিতে অনেক অনেক পদক নিয়ে এসছে, অলিম্পিক থেকে পদক নিয়ে এসছেন আমাদের ওনার ছেলেও। তো আমরা সবসময় তার জন্য লড়ি এবং বলি যে ভারতের যদি শ্রেষ্ঠ ক্রীড়াবিদ কেউ হয় এবং ভারত রত্ন যদি কাউকে দেওয়া হয়, তাহলে সবার আগে উনাকে দেওয়া উচিত ছিল বলে আমরা ক্রীড়াবিদরা, মানে ক্রিকেট ছাড়া অন্য ক্রীড়াবিদ যারা আছে, বিশেষ করে আমি বলবো, তারা সবসময় মনে করি যে অল টাইম শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হচ্ছেন ধ্যানচাঁদ, যার জন্য ক্রীড়া উৎসব আমরা পালন করি, ক্রীড়া দিবস আমরা পালন করি। কিন্তু ভারত রত্ন তাকে এখনো দেওয়া হয়নি, এই আফসোসটা আমাদের চিরকাল আছে এবং আমরা এখনো পর্যন্ত আমাদের মতো মানুষ ক্রীড়াবিদরা সেটার জন্য লড়াই করছি, তাকে যেন ভারত রত্ন দেওয়া হয়। এবার আসি, আপনি 90-এ অর্জুন পেয়েছেন, 2008-এ পদ্মশ্রী পেয়েছেন, তার মাঝখানে তেনজিং নরগে পেয়েছি 2004-এ, আর 2018-এ লেডিস ফার্স্ট লেডিস অ্যাওয়ার্ড। তো এই যে এতগুলো অ্যাওয়ার্ড পরপর পেয়েছেন, ধারাবাহিকভাবে তো আপনি নিজেকে প্রস্তুত করে গেছেন, তার জন্য এত বছরের গ্যাপে গ্যাপেও আপনি এই পুরস্কারগুলো পেয়েছেন। একজন ক্রীড়াবিদের ক্ষেত্রে তার সবচেয়ে বড় শক্তি কি আর তার দুর্বলতা কি, আপনি কিভাবে দেখেন? শক্তি হচ্ছে যে আমার কনফিডেন্স এবং আমার প্র্যাকটিস। আমি এতটাই প্র্যাকটিস করি, তার জন্য আমার কনফিডেন্স আসে। এবং আরেকটা যেটা তুই বললে, আমি উৎসাহটা হচ্ছে যে মানুষের ভালোবাসা, তাদের সম্মান। যখন কোনো অ্যাচিভমেন্ট করতে যাই
তখন সবার আগে মনে হয় মানুষ এবং দেশের কথা। যখন ভারতের বাইরে যায় তখন মনে হয় দেশের কথা, যে দেশের জাতীয় পতাকা তুলে ধরতে হবে সারা বিশ্বের কাছে। তখন মাথার মধ্যে ওটাই থাকে যে আই হ্যাভ টু উইন অ্যান্ড আই হ্যাভ টু শো দ্য পিপল, মানে পুরো পৃথিবীর মানুষকে, যে আমাদের ভারতীয় মেয়েরা নারীরা কোনো কিছুতে কম নয়, মানে আমাদেরকে দুর্বল ভেবো না। আমি দেখেছি যখন আমি ইংলিশ চ্যানেলে প্রথমবার যাই, আমি ভীষণ থিন ছিলাম, আমাকে দেখে তখন মনে হতো না যে এই মেয়েটা সমুদ্র ক্রস করতে পারবে বলে। তো এটা আমিও ভাবতাম, কারণ আমার ওজন খুব কম ছিল, আমি স্প্রিন্টার ছিলাম বলে। তো আমাকে ওজন বাড়াতে হলো, কারণ আমি নাহলে পারমিশন পাচ্ছিলাম না ইংলিশ চ্যানেলের জন্য। তো প্রথমে দেখা মাত্রই মানুষ কিন্তু কখনো ভাবতে পারে না যে এই মেয়েটা একটা কোথা থেকে এসেছে, ইন্ডিয়া থেকে, আবার শোনে যখন ক্যালকাটার থেকে এসেছে, তখন ভাবতে পারে না যে এই মেয়েটা সাঁতার কাটবে। কিন্তু যখন আমি জলে নামি এবং যখন আমার সাঁতার স্ট্রোক দেখে, তখন ওই যারা বোটে যাচ্ছে ক্রস করাতে নিয়ে যাচ্ছে অফিসিয়ালরা বা নেভিরা, তখন তারা দেখে অভিভূত হয়ে যায়, বলে যে এইরকম একটা মেয়ের কাছে কিভাবে এত শক্তি, যে সমুদ্র উত্তালে সে লড়াই করছে। তো সুতরাং মানে এইটা বলতে পারো যে প্র্যাকটিসই তোমাকে, মানে ইংরেজিতে বলে যে প্র্যাকটিস উইল মেক ইউ পারফেক্ট। তো আমার হচ্ছে ওইটাই, আমি ভীষণ প্র্যাকটিস করতাম, ঘন্টার পর ঘন্টা জলে থাকতাম, যেটা ইংলিশ চ্যানেলের সময় আমাকে বলতো যে তুমি এত ঘন্টা প্র্যাকটিস করছো, নো নিড। 12 ঘন্টা 14 ঘন্টা আমি জলে একসাথে করছি বলে এত দরকার পড়ে না প্র্যাকটিসে। কিন্তু আমি মনে করতাম যে না, আমাকে এমন ওভার করতে হবে যাতে আমি যখন সাঁতার কাটবো এটা আমাকে ইজি হবে, মানে জল ভাত, যাকে বাংলা ভাষায় বলি জল ভাত হয়ে যাবে সমুদ্রটা। তো এইটা আমার হচ্ছে একটা বড় নিজের উপর কনফিডেন্স বলতে পারো। আর ফার্স্ট এটা। আর দুর্বলতাটা হচ্ছে যে মানে হেরে যাওয়াটা, মেনে নেওয়াটা কঠিন, হারতে আমি কখনো চাই না। এবার আসি যে মাসে জাতীয় ক্রীড়া দিবস, সেই মাসেই আমরা দেখলাম আপনার জীবনে একটা তুলকালাম কাণ্ড ঘটে গেছে, এবং সমস্ত রকমের অর্জন যা কিছু সব গেছিল একেবারে, এবং ভেঙেও নিশ্চয়ই পড়েছিলেন। তারপরে পুলিশের তৎপরতা, রাজ্য পুলিশের যাবতীয়, আপনি বলেছেন যে পুলিশকেও পদক দেওয়া হোক, আপনি বলেছেন। তো যখন প্রথম শুনেছিলেন ঘটনাটা, এই যে বললাম সারা জীবনের অর্জন, প্রথম কি মনে হয়েছিল? দেখো, যখন আমি খবর পাই, মানে আমার ভাইকে পাঠিয়েছিলাম ঘরটা পরিষ্কার করতে, ছুটির দিন ছিল 15ই আগস্ট, মানে স্বাধীনতা দিবসে যে আমাকে কাঁদতে হবে এটা আমি কখনোই ভাবতে পারিনি। বেরিয়ে আমি যখন ঘরে ঢুকি, মানে ঘরে ঢুকেই মানে দেখি যে আমার যে মেডেলটা, ওটা আমার মানে খুব প্রিয় জায়গা, মানে কি ওইটা তিলে তিলে আমি মানে ওই জমিয়েছি ওই মেডেলগুলো, এক এক দিন কত লড়াই এক একটা মেডেলের জন্য। সেটা ইন্টারন্যাশনাল হতে পারে বা একটা সাধারণ একটা ক্লাবের কম্পিটিশন হতে পারে। কারণ ওই ক্লাবের কম্পিটিশনের জন্য আমি রাত দিন এক করেছি। আমার বাবা আমাকে ছোট বয়স থেকে নিয়ে গিয়ে ওই একটা ক্লাবের একটা মেডেলের জন্য লড়াই করেছি, মানে মেডেলটা আমাকে পেতে হবে, গোল্ড পেতে হবে কি সিলভার পেতে হবে, সেই ধাপে ধাপে তো এসেছি। যখন দেখলাম যে ওই জায়গাটা একটা মেডেল রাখিনি, পুরো শূন্য স্থান, মানে আমি এতটা ভেঙে পড়েছি দেখে। কারণ আমার আগে 2বার চুরি হয়েছিল, তখন কোনো কিছু আমি ফিরে পাইনি। তখন আমার মনে হলো এগুলো আর আমি জীবনে ফিরে পাবো না। মানে এতদিন, মানে আজ 6 বছর বয়স থেকে আমি মেডেলগুলো জোগাড় করেছি, আজ আমার মোর দেন 55 ইয়ার্স হয়ে গেছে। এখন আমার ওই মেডেলগুলো আমি আর চোখের সামনে দেখতে পাবো না, এই চলে গেল। আমি তখনই ভেবেছিলাম যে এগুলো আর পাবো না, এই মেডেলগুলো আমি আর ফিরে পাবো না, আমি আর এগুলোকে সাঁতার কেটেও জোগাড় করতে পারবো না, সেই সময় আমার আর নেই। তো এই তিলে তিলে গড়াটা দেখা তোমাকে বোঝানো যাবে না, যে আমার মনে হলো আমি শূন্য হয়ে গেছি, আমার বোধহয় এক্ষুনি আমি হারারা হয়ে যাবে, আমি বোধহয় আর বাঁচবো না বোধহয় এইগুলো না দেখতে পেলে। রাজ্য পুলিশের তৎপরতা তারপরে আপনাকে স্বস্তি দিয়েছে তো? হ্যাঁ, আমি এতটা ভাবতে পারিনি যে খুব তাড়াতাড়ি ওরা অ্যাকশন নেবে। এটাও ঠিক, যদি ওরা তাড়াতাড়ি অ্যাকশন না নিত তাহলে একটাও ফিরে পাওয়া যেত না। ওরা যদি তৎক্ষণাৎ যদি এই মেডেলগুলোর জন্য যদি ওরা না এনকোয়ারি করতো, সাথে সাথে না নামতো, মানে আমি চন্দ্রনগরে আমাদের যে ক্যালকাটা বলছি সিপি ছিলেন, তিনি তৎপরতা নিলেন তাড়াতাড়ি, তার আইসি সমস্ত যার ওনার তত্ত্বাবধানে যারা আছেন সমস্ত পুলিশদের, তাদেরকে মানে খুব এনকারেজ করেছে যে তোমরা এক্ষুনি তাড়াতাড়ি নামো। এবং আমি পরে শুনেছি যে আমার কলগুলো চুরি যাওয়াতে এই মেডেলটা পেয়েছি, কারণ ওরা কল মিস্ত্রিকে ধরেছিল কল চলে যাওয়াতে, যে এই কল যারা চুরি করলো তাদেরকে ধরো, যে মানে তাদেরকে ধরতে পারলে এক হয়ে যাবে। মানে ওরা যদি শুধু মেডেল নিয়ে যেত তাহলে নাও ধরতে পারতো, নাহলে হয়তো ওগুলো আমার হাতছাড়া হয়ে যেত। মানে তারপরে যে আমার কি হতো আমি জানি না, আমি প্রচন্ড তখনই মুহূর্তে ভেঙে পড়েছিলাম, যতক্ষণ না পাইনি, যতক্ষণ আমি বুঝতে পারলাম যে আমাকে দেখালো, যতক্ষণ না ততক্ষণ আমি বিশ্বাসই করতে পারছিলাম না। যখন আমাকে ডাকলো ওরা যে ম্যাডাম আপনি এসে এগুলো শনাক্ত করুন, তখনও আমি ভাবছিলাম যে কোনো ফলস কিছু হবে, মানে তখন আমি ভাবতে পারিনি।
যখন আমি ঢুকছি তখন সাংবাদিকরা সব বসে আছে, আমাকে একজন ফটো তুলে নিয়ে এসে বললো দিদি দেখুন আপনার মেডেল। তখন আমি দেখলাম যে এই মেডেল আমার একটা, ওটা দেখেই আমার কনফিডেন্স এসে গেল যে না আমার মেডেল, আমার মেয়ে পেয়ে গেছে। তখন আমি দারুণ খুশি হলাম, মানে যতটা আমার চোখ দিয়ে তখন জল পেরেছিল এবং যতটা আমি পুলিশকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও যতটা আমি আমার আক্রোশ দেখিয়েছিলাম, ততটাই খুশি হলাম, শান্তি হলাম যে যাক, মানে আমি আমার আগের গয়না বাহিনী কিছু খুঁজে পাইনি, কিন্তু আমার মেডেলটা খুঁজে পেয়েছে, এটাই বিশাল 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 প্রাপ্তি পেলাম। এবার আসি একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা ক্রীড়া ক্ষেত্রে যখনই দেখি ক্রিকেট, ফুটবল অনেক কথা হয়, অনেক কিছু হয় এবং তার জন্য অনেক বন্দোবস্তও থাকে, সরকারি বিভিন্ন পদক্ষেপ থাকে। সাঁতারু হিসেবে আপনি অর্জুন পুরস্কার পেয়েছেন, পদ্মশ্রী পেয়েছেন, আপনার কি কোথাও মনে হয় যে সরকারের আরো কিছুটা যদি সচেতন হতো সরকার এই স্পোর্টসগুলোর প্রতি, বা আরো কিছুটা ব্যবস্থা নেওয়া যেত, তাহলে কি সাধারণ মানুষের মধ্যে এই স্পোর্টসগুলো আরো কিছুটা করে ছড়িয়ে পড়তো বলে মনে হয় আপনার? একদম একদম 100%। এখানে কোনো জায়গা নেই যে সরকার যদি এগিয়ে আসে, এটাই বললাম যে সরকার যদি এগিয়ে আসে না, অনেক তৎপরতা নেয়, তাহলে কি হবে কি বেসরকারিরাও চাঙ্গা হয়, তারাও উৎসাহ পায় যে হ্যাঁ আমার সরকার আমাদের পাশে আছে, বেসরকারিরা তারাও এগিয়ে আসে। তো সরকারের অনেক সৎ ইচ্ছে থাকা উচিত অন্য স্পোর্টসগুলোকে দেখার জন্য। ছোট ছোট গেম কোনোটাই ছোট নয়, সব গেমই বড়। তুমি যদি তাকে সাপোর্ট করো, সেখান থেকে যদি স্পোর্টসম্যান উঠে আসে, তারা যদি জাতীয় আন্তর্জাতিক মেডেল নিয়ে আসে, তারা দেশের মুখ উজ্জ্বল করে, তাহলে ছোট গেমও তো বিশাল বড়। ছোট গেম বলে কিছু নেই, সব কটাই বড়। তো সুতরাং আমি মনে করি যে প্রত্যেকটা গেমের উপর নজর দেওয়া উচিত সরকারের, যেখানে যেই গেমগুলোর দুর্বলতা আছে সেটাকে আরো স্ট্রং করা উচিত। যেমন কোনো পড়াশোনায় আমি যদি ইংরেজিতে আমার যদি দুর্বলতা থাকে, আমি তাকে কি করব, আমি টিউশনটা বেশি দেবো যাতে ইংরাজিটা সে আরো ভালো করে পড়তে পারে, বা বাংলায় দুর্বলতা আছে তাকে আরো বেশি ইম্পর্টেন্ট দেবো। আমি মনে করি এইটা যে ইম্পর্টেন্সিটা দেখতে হবে যে কোন খেলাগুলোতে আমার রাজ্য ভালো হতে পারে কিন্তু হচ্ছে না, সেগুলোকে দেওয়া উচিত। এখন তুমি যে বলো সুইমিং, আমি যদি বলি আমাদের সুইমিংয়ে এখনো কেন আমাদের বাংলাতে একাডেমি হয়নি, এখনো কেন আমার মতন সাঁতারু একটা সুইমিং একাডেমি করতে পারেনি, লড়াই চালিয়ে যাচ্ছে, বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, কোনো সরকার একটা জমি দিল না। কারণ একটা একাডেমি করতে গেলে একটা সাঁতারের কিছু তো জমি লাগবে, সে তার উপর তো হবে, আকাশে তো করতে পারবো না। তো সুতরাং সেই ব্যবস্থাটা আমার মনে হয় করা উচিত, আমাদের উপর কিছু ছাড়া উচিত, যাতে মানুষ আমাদের কথা শোনে অনেকেই, তাহলে অনেকেই সাঁতারুরা এগিয়ে আসবে, আমরা যা শিখেছি সেটা নেক্সট প্রজন্মকে দিয়ে যেতে পারি, এটাই আমাদের কর্তব্য। এই বয়সে যদি আমরা না করতে পারি, আমাদের তো টিকিট কাটা হয়ে আসছে, টাইম তো হয়ে যাচ্ছে, সবকিছু তো টাইমের ব্যাপার। তো সুতরাং এটা খুব দরকার। সুইমিং কেন অন্যান্য গেমগুলো আমি বলবো এতেও কিছু নজর দেওয়া উচিত, সরকারি বেসরকারি দুজনেই সবাই এগিয়ে আসুক, তাহলে আমাদের বাংলার প্রতিভার অভাব নেই, প্রচুর প্রতিভা, মানে কিন্তু সুযোগ পাচ্ছে না। একটা ইনফ্রাস্ট্রাকচার ব্যবস্থা করুক, তারপরে হচ্ছে খেলাধুলার পরে চাকরির ব্যবস্থা করুক। খালি খেলাধুলা করলে তো পেট ভরবে না, তার সাথে দরকার চাকরি দরকার, অন্যের দরকার, যাতে তার সংসার চলে, প্রত্যেকটা খেলোয়াড় যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই ব্যবস্থাটাও করতে হবে। কেন্দ্রীয় সরকার যদি প্রতিটি স্টেটের প্রতি শুধু ক্রিকেট বা ফুটবল নয়, বাকি স্পোর্টস গুলো নিয়েও যদি কোনো এরকম নিয়ম চালু করে যে এই জায়গাগুলোতে নজর দিতে হবে, তাহলে কি আপনার মনে হয় এক্ষেত্রে একটু সুবিধা হতে পারে? হ্যাঁ, উচিত তো। দেখো সবকিছুই কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সব মিলে একটা টিম করতে হয়। কেন্দ্রীয় বলবে, রাজ্য সরকার তার নিজস্ব ভাবনা চিন্তা করবে, এটাই তো হওয়া উচিত। এখন স্পোর্টস বিল তৈরি হয়েছে, এই কিছুদিন আগে পাস হয়েছে, কিন্তু একটা ইমপ্লিমেন্টটা দেখতে হবে। আসল তো ইমপ্লিমেন্টেশন যদি না হয় সময় মতন, সেটা যদি না করা হয়, তাহলে সেটার বিলে কোনো মানেই নেই। তবে আমি বলবো কেন্দ্রীয় সরকারেরও দেখা উচিত যে প্রত্যেকটা খেলার তাদের স্টেট পারফরমেন্স কি আছে, কোন খেলায় ভালো করতে পারে, কোন খেলা করছে না, এগুলো তদারকি করা উচিত। তাহলে তো আলটিমেটলি তো সবাই তো দেশের জন্য লড়াই করবে, দেশ তো আগে, দেশ, তারপরে তো রাজ্যও তার জন্য ভাববে। তো সুতরাং আমাদের তো খেলাধুলোর টার্গেটটা কোনটা, যে আমরা জাতীয় আমাদের পারফরমেন্সের মাধ্যমে আমাদের জাতীয় পতাকা
পুরো পৃথিবীর মুখে তুলে ধরা। আজকে যখন অলিম্পিক থেকে মেডেল নিয়ে আসা হয় তখন আমরা সবাই বলি বাবা বাবা দারুণ করেছে। বা যে গেমের উপর দেখবে তুমি প্রথম দিকে আমার যে প্রশ্নটা করলে, যে গেমের উপর ধরো মেডেল আনছে তখন কিন্তু অনেক বাবা মা কিন্তু ওই খেলার উপর খুব ইন্টারেস্ট দেখায়, যে না ব্যাডমিন্টনে যা সিন্ধু হতে হবে, হ্যাঁ, কিংবা যে কোনো গেমের কথা বলছি আমি, ওয়েট লিফটিং এই আজকে আমি পেপারে দেখেছি, মানে কিছুদিন আগে দেখলাম যে আমাদের ওই ওয়েট লিফটিং এ মেয়েটা চানু, সে দেখো কিছুদিন তার গ্যাপ দিয়েছিল, সে আমার দেশের জন্য মেডেল নিয়ে এসেছে, কিছুদিন তার গ্যাপ দিয়েছে, আবার সে রিটার্নিং ব্যাক মেডেল আনছে। তো তখন দেখবে সব মেয়েরা চলে যাবে যে ওয়েট লিফটিং করবো। যখন মালয়েশিয়ারি এসেছিলেন তখন দেখো সে অলিম্পিকে ব্রোঞ্জ পেয়েছে। তো সুতরাং তখন একটা ইন্টারেস্ট এসেছিল যে আমি করবো। আর এইভাবে তো ইন্টারেস্ট জাগে যে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলো করে ওই জায়গায় অলিম্পিকের জায়গায় যাবে, সেখান থেকে মেডেল নিয়ে আসবে, রোল হবে, ওকে দেখে আবার অন্যরা ভাববে যে আমি তার মতন হবো, ও শি উইল বি দ্য আইকন আওয়ার কান্ট্রি, এবং ইন্ডিয়ান একটা মডেল হবে, রোল মডেল হবে। ঠিক। এবার আসি একটা কথা, যে এখন তো পুরোটাই ইন্টারনেটের যুগ, এই আমার আপনার কথোপকথনটাও নেট মাধ্যমে মানুষজন দেখছেন। বিষয় হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মে আমরা দেখি যে প্রচুর কিছু শেখানো হয়, সেটা ধরুন দাবা খেলা, এই ধরনের গেমস শেখানো হয়। সাঁতার এমন একটা জিনিস যেটা সম্ভব নয় কখনোই ইউটিউবে শেখানো। তাহলে এই যে ইঁদুর দৌড়ের জায়গা, এই জায়গা থেকে মানুষজন কি এখনো সাঁতার শিখতে আসছেন বা আসবেন এরপরেও? কারণ এই যে ইন্টারনেট ঘেরা একটা সমাজ চলে এসছে, আপনার কি কখনো এটা নিয়ে চিন্তা হয়েছে বা ভেবেছেন? একটাও সাঁতার হচ্ছে হেলথ ইজ ওয়েলথ, হ্যাঁ, সুইমিং ইজ এ ওয়ে অফ লাইফ, আমার মনে হয় এটা ধারণা। আর সুইমিং হচ্ছে যে শুধু তোমার একটা সাঁতার শুধু শেখা নয় বা কেরিয়ার নয়, অনেকগুলো বিষয় আছে। প্রথমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সাঁতারের লাইফ, তোমার জীবনটাকে বাঁচাবার জন্য তোমার সাঁতার শেখা উচিত। কারণ তুমি আজকে ইন্টারনেট যতই দেখো, পিকনিকে কোথাও গেলে, সমুদ্রে কোথাও দেখলে, ইচ্ছা করলে জলে নামি পা ডোবায়, কোনো কারণে তুমি স্লিপ খেয়ে গেলে তোমার জীবন চলে যেতে পারে। সুতরাং প্রত্যেকটা মানুষের সাঁতার শেখাটা খুব দরকার। তারপরে তোমার হচ্ছে হেলথ, এর থেকে ভালো সাঁতার কেটে হেলথ আর কিছু হতে পারে না। তৃতীয় হচ্ছে যে তোমার কেরিয়ার, তুমি সাঁতার কেটে একটা কেরিয়ার তৈরি করতে পারো, হ্যাঁ। তো সাঁতার তোমার অনেক কিছু বিষয় নিয়ে তোমার কাছে আছে। সুতরাং ইন্টারনেট করো, যাই করো, প্র্যাকটিক্যালি তোমাকে সাঁতারটা কাটতেই হবে। আরেকটা তুমি যে বললে ইন্টারনেটে সাঁতার শেখাটা, ইন্টারনেটে সাঁতার না শেখাও গেলেও তুমি কিন্তু ইন্টারনেটে স্ট্রোক শিখতে পারবে। ইন্টারনেটের মাধ্যমে অনেক ইনফরমেশন আসবে, তোমার যে কে কি রেকর্ড করেছে তুমি জানতে পারবে। আজকে আমার তুমি গুগলসে সার্চ করলে বুলা চৌধুরী কি করেছে তার তুমি জানছো। সুতরাং দুটোই দরকার, প্র্যাকটিক্যাল থিওরি দুটোই দরকার। তুমি এখানে সব জিনিস তুমি জানছো। এবার যে প্রশ্ন আসবে, এখনো নিশ্চয়ই আপনি সাঁতার কাটেন, যেখানে জল দেখে নিশ্চয়ই ঝাঁপিয়ে পড়েন, আমি শিওর। পরবর্তী প্রজন্ম যারা হয়তো সাঁতারের দিকে ইনক্লাইন, বা তাদের বাবা মারা ভাবছে যে পড়াশোনা ঠিক আছে, তার সঙ্গে সাঁতারটাও গুরুত্বপূর্ণ, তাদের জন্য কি বলবেন? দেখো, সাঁতারটা তো গুরুত্বপূর্ণ অবশ্যই। তোমার এই আগের প্রশ্নটা আমি বললাম যে কেন তুমি সাঁতার কাটবে। হ্যাঁ, তবে মেয়েদের অনেকেই পাঠাতে চায় না, কারণ মেয়েরা জলে নামলেই রোদে কালো হয়ে যায়, এটা আগাগোড়াই হয়ে আসছে, এখনো আছে, তাই জন্য মেয়েদের অনেক পাঠায় না। কিন্তু আমি বলবো এই একটা কারণটা, যেটা আমার এক্সপিরিয়েন্সে, আমি যখন সাঁতার কাটতাম আমি একদম জলে পুড়ে কালো হয়ে গেছিলাম, কিন্তু আজকে আমার স্কিন উইদাউট মেকআপ ছাড়া তুমি দেখবে যে আমি স্কিনে অনেক আমার হোয়াইট, কারণ আমি ইনবর্ন সাদা সব মানে আমি জন্মলগ্ন থেকেই আমি আমার রংটাই এরকম ছিল, কিন্তু সাঁতারের জন্য আমি কালো হয়ে গেছিলাম। তাতে আমার নিজের বা আমার বাবা মার কোনো আফসোস হতো না, কারণ আমার বাবা মা মনে করতো যে গুণটাই হচ্ছে আসল, রূপটা নয়। রূপটা নয় বললেও ভুল, মানুষের রূপ সবাই চায়, কিন্তু গুণটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। তো সুতরাং আমি বলবো যে তোমার ছেলে হোক বা মেয়ে হোক, তাদেরকে সাঁতারে পাঠাও, তাদের এটা ক্যারিয়ার হতে পারে। এখন স্পোর্টসটা অনেক ভালো দিকে যাচ্ছে দেশে। আমার মানে তুমি যে বলো, সেন্ট্রাল গভর্নমেন্টও অনেক চিন্তা ভাবনা করেছে স্পোর্টস নিয়ে, তারা করছে। ভালো স্পোর্টসম্যানদের তারা বিদেশে পাঠিয়ে ট্রেনিং দেওয়াচ্ছে, এবং দেশের জন্য তারা যদি সম্মান নিয়ে আসে তাহলে সেটারও অনেক কিছুরই তারা অ্যাওয়ার্ড বলো, এবং অনেক গভর্নমেন্ট জব তারা এখনো পাচ্ছে। তো স্পোর্টসে এখনো পর্যন্ত জব আছে, আরো হওয়া উচিত, যেটা আমি বারবার আগেও বললাম, কিন্তু আরো হওয়া উচিত। তো আমি বলবো যারা স্পোর্টস ভালোবাসে, কারণ ভালো না বাসলে কোনো কিছু করা সম্ভব না, তাদেরকে জোর করে পাঠানো উচিত নয়। যারা স্পোর্টস ভালোবাসে, যেই স্পোর্টসই হোক, জল হোক, স্থল হোক, অনেক গেম আছে, তাদেরকে গেমে দিক। কারণ এখন স্পোর্টসটা কিন্তু অনেক সুযোগ সুবিধা অনেক আসছে, ভাবনা চিন্তা করছে, এডুকেশনও এটা হয়তো আসবে আরো ভবিষ্যতে। তো সুতরাং আমি বলবো পাঠাও।
আর তাদেরকে একটা ডিসিপ্লিন তৈরি করো, কারণ স্পোর্টস একটা ডিসিপ্লিন মানুষকে নিয়ে আসে, ডেডিকেশন। আমরা বারবার বলি স্পোর্টস হচ্ছে একটা ডিসিপ্লিন, ডেডিকেশন এবং ডিভোশন, এইগুলো একটা স্পোর্টসম্যানের মধ্যে থাকে এবং একটা চরিত্র গঠনটাও করে দেয় একটা স্পোর্টসম্যানকে তাদের ওই ছোটবেলার থেকে খেলাধুলার মাধ্যমে। তো সুতরাং খেলাধুলাটা কম্পালসারি করা উচিত তাদের স্বাস্থ্যের দিকে তাকিয়ে, এবং যারা খেলাধুলা করে তাদের কিন্তু ব্রেনও খুব ভালো থাকে, এটা দেখা গেছে। হ্যাঁ, সায়েন্টিফিক ওয়েতে বলছি, যারা স্পোর্টস খেলাধুলা করে তাদের ব্রেনও খুব ভালো থাকে, তারা পড়াশোনাও খুব ভালো করে। তো সুতরাং বাবা মাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা খেলাধুলায় পাঠান, যেটা গেমটা ভালোবাসবে সেই গেমটা আপনারা পাঠান। এত বছর ধরে জলই আপনার সংসার প্রায় বলা যায়। একদম। একটা ঘটনা জানতে চাইবো, যেটা হঠাৎ করে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন, কারণ জলের জীবন তো অন্যরকম, আর একটা ঘটনা যেটা খুব আনন্দ দিয়েছিল আপনাকে, ছোট্ট করে জানতে চাইবো। হ্যাঁ, জলই জীবন অবশ্যই। হ্যাঁ, আনন্দ দিয়েছিল যখন আমি প্রথম মা হই। আমি ওটা বারবার বলি, এই অনুভূতিটা আলাদা, সমস্ত কিছু থেকে আলাদা। জলের আমি চ্যালেঞ্জ নিয়েছি সমুদ্রে, ওখানটায় তুমি যদি একটুখানি একটা পয়েন্ট, মানে সূক্ষ্ম পয়েন্ট যদি মাথায় ঢোকে যে তুমি ভয় পাও, তাহলে কিন্তু ওই জলে তুমি একটা সেকেন্ড দাঁড়াতে পারবে না, ওখানটা সাথে তো উঠে পড়তে হবে, কারণ ভয়টা থাকলে কোনো মতেই কিছু হবে না। যখন এইসব আমি চ্যানেলে গেছি তখন জীবনের বাজি নিয়ে গেছি, কারণ আমি এটা ভেবেই গেছি যে আমার যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। সুতরাং ভয়টা মাথার মধ্যে ঢোকাবার কোনো জায়গা নেই। সমুদ্রে তো অনেক রকমের প্রাণী থাকে, একদম, কখনো কোনো অ্যাটাক বা কিছু? হ্যাঁ হ্যাঁ, দেখো সমুদ্রটা হচ্ছে অ্যানিমেলদের জায়গা, জন্তু জানোয়ার ওদের ওখানে থাকবেই, ওটা ওদের জায়গা। আমি যাচ্ছি ওখানে সাঁতার কেটে তাদের ডিস্টার্ব করছি, আমি ডিস্টার্ব করছি, ওরা নয়। ওরা তো ধরুন সাপ জলে থাকবেই, জেলিফিশ থাকবেই, হাঙ্গর থাকবে, ডলফিন থাকবে, তারপরে অনেক মাছ, বিভিন্ন ধরনের মাছ, সেগুলো অনেক বড় মাছ, ছোট মাছ, এটা ওদের জায়গায়। হ্যাঁ, আমাকে অনেক সময় তার বিপদে পড়তে হয়েছে এবং ঈশ্বরের কৃপায় বলতে পারো যে আমি ওগুলোর থেকে ওভারকাম করে বেরিয়ে এসেছি। নাহলে এই যে সমস্ত আমি সাঁতার কেটেছি সমুদ্রে, প্রত্যেকটা সাঁতারে ভীষণভাবে লাইফ রিস্ক, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। ডলফিন অনেক এসছে, সাপ এসছে, জেলিফিশ তো ওটা তো কোনো ব্যাপারই নয়, সমুদ্র তো থাকবেই। আর প্রচুর মাছ, সেটা পয়জনিং হতে পারে। আর বিষাক্ত জিনিস অনেক অনেক আছে। জেলিফিশ যেমন লেগে যাচ্ছে, সেই তার যা যন্ত্রণা, সে 48 আওয়ার্সও তার যন্ত্রণা জ্বালা সারে না, কোনো ওষুধ নেই। তো ওইগুলো তো তোমাকে সমুদ্রে সাঁতার কাটতে গেলে এগুলো তো পড়তেই হবে। তো এগুলো পড়েছে, অনেক সময় পড়েছে। আমি নিচে যাচ্ছি, সাপ যাচ্ছে দেখছি, আমি চোখে চশমা নিয়ে সাঁতার কাটতে হয়, যেহেতু পরিষ্কার ক্লিয়ার কি যাচ্ছে না যাচ্ছে। তো এগুলো একদম সব ক্লিয়ার, এগুলো থাকবেই। এইটাই তো অ্যাডভেঞ্চার স্পোর্টস, এগুলো তো আছে না। তো সুইমিং পুল আর সমুদ্রের মধ্যে তফাৎ কি থাকবে? সুইমিং পুল হচ্ছে প্রোটেক্টেড প্লেস, তোমার লাইফ রিস্ক নেই, আর সমুদ্রটা হচ্ছে টোটালি লাইফ রিস্ক। তো সুতরাং ওটা শুধু সামুদ্রিক জন্তু বলে নয়, তোমার শারীরিকভাবেও যে কোনো সময় কিছুটা হতে পারে। তো আমি যদি সামান্য একটু জলও খেয়ে নিই, সল্টি ওয়াটার, সেটার থেকেও আমার অনেক প্রবলেম হয়ে যেতে পারে, ডেথও হতে পারে। তো সুতরাং সমুদ্রের ব্যাপারটাই টোটালটা একদম অন্য ধরনের। দেন আদার স্পোর্টস হয়তো রিস্ক নয়, কিন্তু সমুদ্রের সাঁতারটা আমার কন্ট্রোলে ছাড়াও অন্য বহিরাগত কন্ট্রোল অনেক, সেটা যদি আমি কন্ট্রোল আমার না হয় আর আমার কপালে যে লেখা না থাকে, সম্ভব নয়। থ্যাংক ইউ সো মাচ বুলাদি, সময় দেওয়ার জন্য এবং এত অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমারও খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ভেরি মাচ। সমস্ত দর্শকদের জানাই আজকের দিনের শুভেচ্ছা, অর্থাৎ জাতীয় ক্রীড়া দিবসের শুভেচ্ছা। ব্যস্ততার মাঝখান থেকেও বুলা চৌধুরী আমাদের সময় দিলেন, ধন্যবাদ বুলাদিকে। আপনাদেরও ধন্যবাদ যারা আমাদের সঙ্গে রয়েছেন। আজকের মতন মধুরিমা এবং এখানেই শেষ করছি। আমার সঙ্গে ক্যামেরায় রয়েছেন রবিউল ইসলাম।